রাতের ঢাকায় আতঙ্কের নাম কার রেসিং। ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে উঠতি বয়সীদের গাড়ি চালনা, ঘটছে দুর্ঘটনা। সাধারণ একজন মানুষ হয়তো রাস্তা পার হচ্ছে, সে জানে না রেসের স্পিড কতটুকু। ও যখন রেস স্পিড করবে তখন সেই মানুষটা অন দ্য স্পটে ডেড হয়ে যেতে পারে। অভিযানেও দমানো যাচ্ছে না এ অপতৎপরতা। রাতে পূর্ণাঙ্গ ট্রাফিক কার্যক্রম পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞের। আমাদের চোখের সামনে পড়লে আমরা এটা ধরে তাদের বিরুদ্ধে আমরা মোটরযান আইনে মামলা করি। পুলিশের দায়িত্বটাকেও কিন্তু এখন এক্সটেন্ড করতে হবে গভীর রাত পর্যন্ত। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সমন্বয়হীনতার কারণেই বন্ধ হয় পাটকল আর পাটের রফতানি। কাঁচা পাট রফতানি বন্ধের সিদ্ধান্তকে অর্থমন্ত্রী আত্মঘাতী বললেও যৌক্তিক বলে দাবি প্রতিমন্ত্রী। IORA শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাকার্তায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় 8 জন নিহতের মামলায় বেগম জিয়া সহ 78 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। খাদ্যবান্ধব কর্মসূচিকে স্বচ্ছ করতেই 50 লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করে ওয়েবসাইটে তালিকা প্রকাশ। অনিয়ম ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান। এবং ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত। F ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল। দিন কিংবা রাত, ব্যস্ত কিংবা ফাঁকা সড়ক, রাজধানীতে সুযোগ পেলেই কার রেসিং এর নামে বেপরোয়া গাড়ি চালনায় মেতে উঠছে উঠতি বয়সী কিশোর তরুণদের বেশ কয়েকটি গ্রুপ। এছাড়া রাতে ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়েও ঘটছে দুর্ঘটনা। এতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ালেও পুলিশ বলছে বেপরোয়া গাড়ি চালনা ঠেকাতে রাতেও অভিযান চালান তারা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন রাতে ট্রাফিক পুলিশের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা জরুরি। নুরুল ইসলাম নয়নের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। মধ্যরাতের ঢাকা, একে একে কার রেসিং এর 4টি গাড়ি ঢুকলো গুলশান থেকে বনানীমুখী সড়কে। গতি তোলার আগে একটুখানি সলা পরামর্শ, টিম লিডারের হাতের ইশারা। তারপর পুলিশের চেকপোস্ট পেরিয়ে বনানী থেকে উত্তরা রোডে উঠতেই হঠাৎ দেছুট। মুহূর্তেই বিপজ্জনকভাবে 4টি গাড়ি চারদিক দিয়ে সাধারণ যানবাহনগুলোর ফাঁক গলে দৃষ্টিসীমার আড়ালে। রাজধানীতে ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে কার রেসিং এর যেসব খবর আমরা শুনে থাকি তার একটি প্রমাণ এই মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি। একাধারে 4 থেকে 5টি কার রেসিং এর দ্রুতগামী গাড়ি একে বেঁকে রাস্তা অতিক্রম করছে এবং প্রত্যেকটি গাড়ির যে গতি সেগুলো একেবারে বিপজ্জনক। রাতে গতির ঝড় তোলার ফাঁকে রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় জটলা পাকিয়ে রীতিমতো দল ভারী করতেও দেখা যায় ড্রাইভিং লাইসেন্সবিহীন এসব চালককে। তবে তাদের ঘিরে নেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো নজরদারি। রাস্তায় লিমিট নাই, কত গতিতে চালানো যাবে না, কই লিমিট আছে ভাই? আমাদের দেখান ভাই, ক্যান্টনমেন্ট ছাড়া কোন এলাকায় লিমিট আছে? রাজধানীতে এরকম বেপরোয়া গাড়ি চালনায় হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। মধ্যরাতে যারা রেসিং করে বা রাত্রেবেলা যারা হাতিঝিলে ঘুরতে আসে তারা কিন্তু অনেক সময় আতঙ্কে থাকে। ওদের হুন্ডার এত বিকট সাউন্ড থাকে। সাধারণ একজন মানুষ হয়তো রাস্তা পার হচ্ছে, সে জানে না তার স্পিড, রেসের স্পিড কতটুকু। সে তো সাধারণ গাড়ির মতোই হয়তো পার হতে যাচ্ছে। ও যখন রেস স্পিড করবে তখন সেই মানুষটা অন দ্য স্পটে ডেড হয়ে যেতে পারে। পুলিশ বলছে রাতে বেপরোয়া চালকদের দৌরাত্ম্য বন্ধে মাঝে মধ্যেই অভিযান চালান তারা। কার রেসিং এটা হতে পারে, আমাদের চোখের সামনে পড়লে আমরা এটা ধরে তাদের বিরুদ্ধে আমরা মোটরযান আইনে মামলা করি। অনেক সময় গভীর রাত্রে আমাদের ঊর্ধ্বতন অফিসারদের তত্ত্বাবধানে আমরা চেকপোস্ট করে থাকি। তবে এই বিশেষজ্ঞ বলছেন রাতের বেলাতেও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে হবে ট্রাফিক পুলিশকে। সংঘর্ষটা বেশি হয় রাতের বেলা এবং এটা হয় হলো গিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানো। পুলিশের দায়িত্বটাকেও কিন্তু এখন এক্সটেন্ড করতে হবে গভীর রাত পর্যন্ত। তিনি জানান কঠোর ব্যবস্থা না নিলে রাস্তায় গাড়ির বেপরোয়া গতি বন্ধ করা যাবে না।
তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন IORA শীর্ষ সম্মেলনে যোগ দিতে এখন জাকার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে মন্ত্রী পর্যায়ের বৈঠকে চলমান ভারত মহাসাগরীয় দেশগুলোর জোট IORA পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে মতৈক্য, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা এবং আগামীর কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আনিত সুপারিশমালা গৃহীত হয়। সম্মেলনের শেষ দিনে শীর্ষ নেতাদের লিডার্স সামিটে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইন্দোনেশিয়া থেকে শহীদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন IORA শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারত মহাসাগরীয় অঞ্চলের 21টি সদস্য দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পদচারণায় সকাল থেকেই মুখর হয়ে ওঠে জাকার্তা কনভেনশন সেন্টার। শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনের সকাল থেকেই ভারত মহাসাগরীয় অঞ্চলের 21টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন কাউন্সিল অফ মিনিস্টার্স মিটিংয়ে। IORA-র সাংগঠনিক রীতি অনুযায়ী কোনো প্রক্রিয়া কিংবা পরিকল্পনা গ্রহণ করতে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক সহ আয়োজন করতে হয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বা কাউন্সিলর্স মিটিং। এবারের সম্মেলনের জন্য জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা সহ বেশ কিছু বিষয় চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মেরিটাইম বিষয়ক সচিব। আজকে যেটা হয়েছে তার ভিতরে একটা হলো ওই কাউন্টারিং টেররিজম অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম, IORA কনকর্ড এবং IORA অ্যাকশন প্ল্যান। এই তিনটা ডকুমেন্টই আজকে সবাই আলাপ আলোচনা করে ফাইনালি লিডার সামিটে সাইন করার জন্য তারা সুপারিশ করেছেন। আগামীকাল এই তিনটে ডকুমেন্ট ওখানে পেশ হবে। এরপর দুপুরে শুরু হয় বিজনেস সামিট। IORA জোটভুক্ত দেশগুলোর কাছে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা এবং রপ্তানি পণ্যে শুল্ক ছাড়ের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব তুলে ধরার কথা জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। কি করে বাংলাদেশ থেকে রপ্তানি করা যায় আর কি করে ওদের শিল্প ইনভেস্টমেন্ট আমাদের কাছে আনা যায়। আমরা অবাক হয়ে দেখতে পাচ্ছি যে IORA-র অনেক দেশ আছে যাদের অনেক টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, তাদের সাথে আমরা টেকনিক্যাল কোলাবোরেশন চাচ্ছি। তাদেরকে বলছি তোমরা টাকা আনো আর না আনো, টেকনিক্যাল নোহাউ নিয়ে আসো, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আসো, বাংলাদেশের ইউথ এবং ওমেনকে এগিয়ে দাও। প্রথমবারের মতো আয়োজিত IORA শীর্ষ সম্মেলনে দেশের বিনিয়োগ পরিস্থিতি সহ সম্ভাবনার বিভিন্ন খাত উত্থাপন করা হবে। পাশাপাশি আঞ্চলিক এই ফোরামটির পক্ষ থেকেও জানানো হয়েছে ভবিষ্যতে এর কর্মপরিধি ও কর্মপরিকল্পনা আরও বিস্তৃত করা হবে। গেল 20 বছরের মধ্যে এই প্রথম জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে ইন্দোনেশিয়া। এতে যোগ দিতে বিকেলে জাকার্তায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বেলা 3টায় তাকে বহনকারী বিশেষ বিমানটি হালিম পারডানা কুসুমা এয়ারপোর্টে অবতরণ করে। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় ইন্দোনেশিয়ার নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ইয়োহানা সুসানা ইয়েমবিসা। মঙ্গলবার সকালে 21টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে লিডার সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া। কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় 8 জন নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 78 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। দুপুরে 14গ্রাম থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম এই চার্জশিট জমা দেন। তদন্তকারী কর্মকর্তা জানান 2015 সালের 3রা ফেব্রুয়ারি ভোরে 20 দলীয় জোটের অবরোধের সময় 14 গ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে 8 যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন 20 জন। পরে এই ঘটনায় 14 গ্রামের সাবেক সংসদ সদস্য এবং জামায়াত নেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে 56 জনের নাম উল্লেখে 20 জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা দায়ের করা হয়। মামলায় বেগম খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষস্থানীয় 6 নেতাকে হুকুমের আসামি করা হয়। পরবর্তীতে মামলার তদন্তের সময় নতুন করে আরো 22 জনকে অন্তর্ভুক্ত করা হয়। তবে সম্পৃক্ত থাকার প্রমাণ না মেলায় 4 জনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। এজার গর্বের বেগম খালেদা জিয়া সহ 6 জন আর তদন্তপ্রাপ্ত মনিরুল হক চৌধুরী সহ 22 জন, মোট 78 জনের বিরুদ্ধে চার্জশিট আজকে বিজ্ঞ আদালতে দাখিল করলাম। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর হাজারীবাগে এখনো চালু থাকা সব ট্যানারি বন্ধের নির্দেশ হাইকোর্টের। শিগগিরই কেটে দেওয়া হবে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ। সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়হীনতার কারণে কখনো বন্ধ হয়েছে পাটকল, কখনো বন্ধ করা হয়েছে পাট রপ্তানি। অভিযোগ আছে সরকারি মিলগুলোতে চলেছে হরির লুট।
এ কারণেই প্রধান রপ্তানি পণ্যের তকমা হারিয়ে কোনো মতে টিকে আছে পাট শিল্প। বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে লেখা আলোচিত এক চিঠিতে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। যদিও পাটকল বন্ধের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রীর দাবি, যৌক্তিক কারণেই বন্ধ হয়েছিল কাঁচা পাট রপ্তানি। জুবায়ের ফয়সালের রিপোর্ট। স্বাধীনতার পর দেশের মোট রফতানি আয়ের প্রায় 60% আসত পাট খাত থেকে। 4 দশক পর রফতানির ঝুড়িতে তার অবস্থান এখন মাত্র 3%। মূলত 80-র দশক থেকেই অবনতি শুরু পাট খাতের, যার শেষটা হয় 2002 সালের পর। অব্যাহত লোকসানের দোহাই দিয়ে তৎকালীন সরকার আদমজীর সঙ্গে নারায়ণগঞ্জ আর খুলনার বহু পাটকল বন্ধ করাতেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কিছু পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা, মিলগুলোর আধুনিকায়ন সহ নানা পদক্ষেপ নেওয়া হলেও দুরবস্থা কাটেনি পাটের। বিভিন্ন সময়ে সরকারের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছে এই খাত সংশ্লিষ্টরা। বিএনপি সরকারের সময় আদমজি চটকল বন্ধ সহ নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। 2010 সালে যারা লতিফ সিদ্দিকী সাহেব একবার বন্ধ করলেন, 2800-3000 টাকার পাট আমাদেরকে অর্ধেক দামে বিক্রি করতে হলো। 2015 সালে আরেকটা ধাক্কা খেলাম যে আমাদের কাঁচা পাট 6 মাস বন্ধ করা হলো। সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে পাট খাতের জন্য সমন্বিত নীতিমালা দরকার উল্লেখ করে কাঁচা পাট রফতানি বন্ধের সিদ্ধান্তকে আত্মঘাতী বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। যদিও রফতানি বন্ধে যৌক্তিক কারণ ছিল বলেই দাবি পাট প্রতিমন্ত্রীর। পাট শিল্পের অবনতির জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকেও দায়ী করছেন তিনি। কাঁচা পাট রপ্তানি কিছুদিনের জন্য বন্ধ রাখছিলাম এবং যৌক্তিক কারণে, এবং সেই যৌক্তিক কারণটা হয়তো মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সঠিকভাবে উপলব্ধি করেন নাই। পাটের বিদেশে ষড়যন্ত্র হয়েছে, এটা রাজনৈতিক কারণে হয়েছে। এখনো বিশ্বব্যাংক চায় এই পাট শিল্প বাংলাদেশে ধ্বংস, কিন্তু বর্তমান সরকার ওই বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন এখন আর গুরুত্ব দেয় না। তবে দীর্ঘমেয়াদে পাট খাতের উন্নয়নে নতুন বাজার সৃষ্টির পাশাপাশি বহুমুখী পাট পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। নতুন নতুন বাজার আমাদের খুঁজতে হবে। আমাদের যে বাইরে এমবেসিগুলো আছে তাদের অনেক তৎপর হতে হবে। এখানে সমন্বয়ের অনেক অভাব রয়েছে। যে লক্ষ্যটা অর্জন করব সেই লক্ষ্য অর্জিত বেশিরভাগ সময় দেখা যায় হয় না। আইন যেটা আছে সেটাকে বাস্তবায়ন করা উচিত, আর যদি আইনের প্রয়োজন হয় কিছু করার জন্য সেখানেও সেটা বাস্তবায়ন করা উচিত। দেশে পাট উৎপাদনের ইতিহাস শতাব্দী পেরোলেও চলতি বছর প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় পাট দিবস। এ খাতের ধারাবাহিক অগ্রগতির জন্য এই প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহারের পরামর্শ পাট সংশ্লিষ্ট সব মহলের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রায় 50 লাখ উপকারভোগী পরিবারকে অন্তর্ভুক্ত করে খাদ্য বান্ধব কর্মসূচির ত্রুটিমুক্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে সরকার। দুপুরে খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, এই কর্মসূচিকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। আর খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়ম ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান কৃষিমন্ত্রী। দেশের পল্লী অঞ্চলের জনগণকে স্বল্প মূল্যে খাদ্য সহায়তার পাশাপাশি পুষ্টি নিশ্চিত করতে হতদরিদ্র মানুষের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিতরণ শুরু করে সরকার। গত 7 সেপ্টেম্বর রংপুরের চিলমারীতে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচির আওতায় প্রায় 50 লাখ পরিবারকে নির্বাচন করে তাদেরকে নির্ধারিত ডিলারদের মাধ্যমে 10 টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ 30 কেজি চাল বিতরণ করা হয়। তবে কর্মসূচি শুরুর পর থেকেই বিভিন্ন স্থানে হতদরিদ্রের নামের তালিকা তৈরিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় স্বচ্ছতা আনতে উপকারভোগীদের নাম ঠিকানা সহ ত্রুটিমুক্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন। এ সময় ইতিমধ্যে অনিয়মের বিরুদ্ধে নেওয়া নানা ব্যবস্থার চিত্র তুলে ধরেন খাদ্যমন্ত্রী। 10 টাকা মূল্যে 30 কেজি করে চাল দেওয়ার যে কর্মসূচি ঘোষণা করেছেন, এই কর্মসূচিটা জাতীয় আন্তর্জাতিকভাবে অত্যন্ত প্রশংসিত হয়েছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে 2,18,865 কার্ড বাতিল করেছি। 130 জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। হতদরিদ্রের পরিবর্তে সচ্ছল ব্যক্তির নাম থাকলে তার সংশোধনের সুযোগ রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। আমরা এই কর্মসূচিটাকে অত্যন্ত স্বচ্ছ রাখতে চাই, সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। কর্মসূচিটাকে একেবারে স্বচ্ছ রাখার জন্য দায়িত্ব শুধু আমাদের না, আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন সবার দায়িত্ব 50 লক্ষ হতদরিদ্র পরিবার যাতে স্বচ্ছভাবে যাতে তারা চাল পায়, কোন রকম ভুলভ্রান্তি যাতে না থাকে, এটা কিন্তু আপনাদের সবার দায়িত্ব। খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম ঠেকাতে জনপ্রতিনিধিদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আমাদের যে ভুলগুলি ওই আমরা আপনাদের কাছে ওপেন, আপনারা এটা ধরবেন এবং আপনারা দেখতেও পাবেন।
ওইখানে কমিটিগুলি যে হবে সেখানে জনপ্রতিনিধি থাকবে, গণ্যমান্য ব্যক্তি থাকবে। খাদ্য অধিকার সহ মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান কৃষিমন্ত্রী। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের সহযোগীদের প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার নিয়ে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি ফোনে কথা বলবো আমাদের প্রতিনিধি সৈয়দ মনিরুল আলমের সঙ্গে। মনির, ঘটনা ঠিক কখন ঘটেছে, এ বিষয়ে আর কি জানতে পেরেছেন আপনি? আপনার যেমনটি বলছিলেন, আজকে পৌনে 6টার দিকে এই ঘটনাটি ঘটে। এটি ঢাকা থেকে প্রিজন ভ্যানে যখন এই আসামিদের নিয়ে যাচ্ছিল কাশিমপুর কারাগারে, ঠিক এরই মধ্যে কলেজ গেট পৌঁছার পরপরই 3 জন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এই দুটি ককটেল বিস্ফোরিত হয়। দুটি ককটেলই এখানে সিকিউরিটি পুলিশ ছিল, তাদের গাড়িতে বিস্ফোরিত হয়। তবে এই ঘটনায় কোনো পুলিশ আহত হয়নি। তবে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে 10 থেকে 12টি ককটেল পাওয়া গেছে। তো ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হাফিজুল ইসলাম আমাকে জানায় যে যখন এই ঘটনাটি ঘটে তখন এটা ছিল এখানে পুলিশের একটা ক্যাম্পের সাথেই ঘটনাটি ঘটে। সেই কারণে তারা দৌড়ে যে এখানে 3 জন যে ছিল তার কাছ থেকে একজনকে আটক করতে সক্ষম হয়েছে। তাই এরই মধ্যে প্রিজন ভ্যানে থাকা ভ্যানটি ইতিমধ্যেই কাশিমপুর কারাগারে চলে গেছে। আর যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হলো মোস্তফা। আর অন্যান্য বিষয়ে তার সম্বন্ধে বিস্তারিত পুলিশ জানাতে পারেনি। তো এখন সে টঙ্গী থানায় রয়েছে। তো বিস্তারিত আরো জানা যাবে, পরবর্তীতে বিস্তারিত জানা যাবে, যা আমি আপনাদের মাধ্যমে সময় টিভির দর্শকদের জানাতে সক্ষম হব। তো এই ছিল আমার কাছে ককটেল বিস্ফোরণ ঘটনার সর্বশেষ। গাজীপুরের এলাকায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের সহযোগীদের প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার নিয়ে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সৈয়দ মনিরুল আলম। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আর এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেন তিনি। সকালে নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ৪র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, শেখ হাসিনা সরকারের অধীনে নয়। শেখ হাসিনা সরকার তখন সংবিধান অনুযায়ী একটা সরকার থাকে, এই সরকার রুটিন ওয়ার্ক করবে, নির্বাচনে বিএনপি আসবে। তারা জানে আরেকবার নির্বাচন বয়কট করলে তাদের রাজনৈতিক অস্তিত্ব একটা বড় দল হিসেবে বিপন্ন। 2014 সালের নির্বাচনের মতো সরকার আবারও ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে যায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর রমনায় তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। 2014 পাঁচের নির্বাচনকে কি আমরা নির্বাচন বলতে পারি? পারি না। আজকে ওই একই কায়দায় আবার আমি যেটা প্রায় আমার মনে হয় যে একটা ছল চাতুরের মধ্য দিয়ে আমরা ফুটবল খেলার সময় আপনারা দেখেছেন গোল দেওয়ার জন্য আমরা ড্রিবলিং করে এই কাটিয়ে কুটিয়ে দিকে চলে যায়। আর মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে তারা এখন গোল করতে চায়। তারা সহজ নয়। সন্ধ্যার সময় আরো থাকছে। কাল শুরু হচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা মিশন। লঙ্কান বর্তমান দলের বিপক্ষে অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও স্বাগতিকদের এগিয়ে রাখছেন মুশফিক। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এফ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 2 শিক্ষককে আগামী 2 বছর ভর্তি কমিটিতে নিষিদ্ধ করা হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর অধ্যাপক মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত 7 ডিসেম্বর এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সম্প্রতি ওই পরীক্ষার প্রশ্নপত্র আগেই ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্ত শেষে সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে পরিসংখ্যান বিভাগের প্রধান আলতাফ হোসেন ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানকে ভর্তি ও প্রশ্নপত্র প্রণয়ন কমিটি থেকে 2 বছরের জন্য বরখাস্ত করা হয়। পাশাপাশি সিন্ডিকেট সভায় আগামী 1 মাসের মধ্যে আবারও এফ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তদন্ত কমিটির রিপোর্টে এটা স্পষ্টভাবে প্রমাণ হয়েছে যে এফ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির যে সভাপতি, গণিত বিভাগের সভাপতি, তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কেন তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না এই জন্য তাকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হবে। ভর্তি কমিটির আর 2 জন শিক্ষক, তাদেরকে 2 বছর আগামী ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কাজ থেকে বিরত রাখার জন্য বিজ্ঞ সিন্ডিকেট নির্দেশ দিয়েছে। রাজধানীর হাজারীবাগে চালু থাকা ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে কারখানাগুলোর পানি, বিদ্যুৎ সংযোগ বন্ধ করারও আদেশ দিয়েছেন আদালত। পরিবেশ অধিদপ্তরকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ বিষয়ে অগ্রগতি জানাতে হবে 6 এপ্রিলের মধ্যে। শিল্প মন্ত্রণালয়ের আইনজীবী জানিয়েছেন 43টি কারখানা সরানো হলেও হাজারীবাগে চালু আছে 112টি কারখানা। পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ায় 16 বছর আগে রাজধানীর হাজারীবাগ থেকে সব ট্যানারি স্থানান্তরের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। এরপর থেকে আইনি লড়াই এবং সরকারের দফায় দফায় সময় দেওয়ার কারণে থমকে যায় স্থানান্তর প্রক্রিয়া। সবশেষ স্থানান্তর না হওয়া ট্যানারি কারখানাগুলোকে প্রতিদিন 10,000 টাকা করে জরিমানা করে আপিল বিভাগ। এরপরও ট্যানারি তো সরেনি, এমনকি জরিমানার টাকাও পরিশোধ করেনি কারখানাগুলো। এমন প্রেক্ষাপটে হাজারীবাগে চালু থাকা ট্যানারিগুলো বন্ধের আবেদন করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি। তারা আদালতকে জানান, সাভারের চামড়া শিল্পনগরী সম্পূর্ণ প্রস্তুত হলেও আদালতের নির্দেশের তোয়াক্কা করছে না কারখানাগুলো। এরপরই নির্দেশ আসে অবিলম্বে চালু কারখানাগুলো বন্ধের। অবিলম্বে সকল ট্যানারিকে এখানে একেবারে বন্ধ করে দিতে হবে এবং এদেরকে স্থানান্তরে বাধ্য করতে হবে। মূল রায়ের সময়সীমা, সরকারের চাপ এবং পেনাল্টি, কোনো কিছুতেই যখন কাজ হচ্ছে না, ওরা রিলোকেট করছে না, তখন আর ওদেরকে এখানে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া কোনোভাবেই যৌক্তিক নয়। এদিন শুনানিতে শিল্প মন্ত্রণালয়ের আইনজীবী জানান 43টি কারখানা এরই মধ্যে সরানো হয়েছে। হাজারীবাগে এখনো চালু আছে 112টি কারখানা। এবার কারখানা বন্ধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন আদালত। ট্যানারি স্টেটটা এনভায়রনমেন্টাল যেভাবে প্রোটেকশন করে করার কথা মহামান্য আদালত যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা তৈরি করেছি। ওদেরকে বাধ্য অবশ্যই করবে এবং ভালোভাবে বাধ্য করবেন ওনাদেরকে শিফটিং এর ব্যাপারে। এদিকে আইনজীবীদের সাথে পরামর্শ করে আদেশের বিরুদ্ধে আপিল করার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্যানারি মালিকরা। আমাদের উপরে যে রায় এসেছে সেই রায় চিরধার্য বলে মেনে নেওয়া, সেটা আমরা মেনে নেব। কিন্তু যদি আপিল করার কোনো সুযোগ থাকে, যেটা এখনো আমি জানি না, যদি সুযোগ থাকে তাহলে আমরা সেই সুযোগ নেব। উচ্চ আদালতের এই আদেশ বাস্তবায়নে নির্দেশ দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরকে। একই সঙ্গে আগামী 6 এপ্রিলের মধ্যে ট্যানারি বন্ধের অগ্রগতিও জানাতে বলেছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হেফাজতে ইসলামের সুপারিশ অনুযায়ী স্বনামধন্য লেখকদের লেখা পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়া কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার চৌধুরী ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ সকালে এই রুল জারি করেন। এর আগে শিক্ষাবিদ আনোয়ার হোসেন ও মমতাজ জাহান বাদী হয়ে হাইকোর্টে এ বিষয়ে একটি রিট আবেদন করেন। রিটে শিক্ষা সচিব ও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়। 5ম শ্রেণীর বইতে গোলাম মোস্তফা রচিত প্রার্থনা কবিতা এবং হুমায়ুন আজাদের কবিতা সহ প্রায় 15 জন স্বনামধন্য লেখকের লেখা বাদ দিয়ে এ বছরের নতুন পাঠ্যপুস্তক প্রকাশ করা হয়েছে। কেন এই ধরনের অমিশন বা রিভিশন যাই বলি পাঠ্যপুস্তক থেকে এই যে কবি সাহিত্যিকদের লেখা, এটা কেন বেআইনি ঘোষণা হবে না এবং এটা কেন কর্তৃত্ব বহির্ভূত হবে না? পাঠ্যপুস্তকে এই স্বাধীন বাংলাদেশে সেটা হয়ে যাওয়ার পরেও এর বিরুদ্ধে সরকার বলি কিংবা আমাদের অন্যান্য বিভিন্ন সচেতন মহল বলি যেন তারা ব্যাপারটা ভুলেই গেছেন এবং সেই জন্যই আমরা নিরুপায় হয়ে আমরা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি। দেখছেন সন্ধ্যার সময়। রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় তুরাগ নদের তীর দখল করে গড়ে ওঠা প্রায় 1.5 কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সকালে বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এর নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় শতাধিক টং দোকান ও কয়েকটি বস্তি ভেঙে দেয় তারা। এ সময় ম্যাজিস্ট্রেট জানান, নদী দখলমুক্ত রাখতে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতেই তারা এই অভিযান পরিচালনা করছেন। ঢাকার আশপাশের নদীগুলো দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আগেও উচ্ছেদ করা হয়েছে কিন্তু এবং গাছ লাগাই দেওয়া হয়েছে, কিন্তু সেগুলা গাছসমূহ তুলে ফেলার পরে এখানে আবার অবৈধ স্থাপনা করা হয়েছে। 20 কিলোমিটার ওয়াকওয়ে তৈরি করা হয়েছে এবং এই অর্থ বছরে 50 কিলোমিটার করার কথা আছে। সেই আলোকে কাজ চলমান আছে। খুব শীঘ্রই ঢাকার চারপাশে যে নদীগুলো আছে তার চারপাশ দিয়ে ওয়াকওয়ে নির্মাণ হয়ে যাবে। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সফরকারীদের সমীহ করেই এই ম্যাচে মাঠে নামবে লঙ্কানরা। অন্যদিকে নিজেদের কন্ডিশনে লঙ্কানরা ফেভারিট ও শক্তিশালী বলেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুশফিক। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10:30টায়। সালাউদ্দিন আল মামুনের ছবিতে শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন SM ইকবাল। গলের উইকেটটাই হতে পারে এই টেস্টের সবচেয়ে বড় ফ্যাক্টর, এমন উপলব্ধি থেকে কিনা এর আচরণ পর্যবেক্ষণে ব্যস্ত মুশফিক। শুধু মুশিই নন, নিজের দেশের উইকেটটাও যেন হাথুরুর কাছে দুর্বোধ্য এক রহস্য। তাই এই লঙ্কানও ব্যস্ত হয়ে পড়লেন উইকেটের আচরণ বুঝতে। গেল বছর ধরে টেস্ট ক্রিকেটে নিজেদের উত্থানের জানান দিচ্ছে টাইগাররা, কিন্তু হচ্ছে করেও জয়গুলো থেকে যাচ্ছে অধরা। যার পেছনে ব্যর্থতা হোক ব্যাটিং কিংবা ফিল্ডিং এর, মুশফিকের এবারের চাওয়া গুরু দায়িত্বটা পালন করুক ব্যাটসম্যানরাই। লাস্ট আমরা 2 সপ্তাহ ধরে যে ট্রেনিং গুলো করছে এবং যে ম্যাচ খেলেছে এবং তাতে ইনশাআল্লাহ সব ব্যাটসম্যানদেরকে খুব ভালো টাচে মনে হচ্ছে এবং আশা করব কালকে থেকে যে টেস্টটা শুরু হচ্ছে তারা সেখানে তাদের আগের যে ফর্ম তারা সেই ফর্মগুলো ফিরে পাবে এবং বাংলাদেশ টিম যেন ভালো খেলে সেই জন্য তারা কন্ট্রিবিউট করবে। এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে সবচেয়ে বড় যে সাফল্য এসেছে বাংলাদেশের, তার পাণ্ডুলিপি রচিত হয়েছিল গলেই। এটা যদি হয় এই ম্যাচের অনুপ্রেরণা, তাহলে সেখানে বাড়তি রসদি দিচ্ছে লঙ্কান ডেরায় সাঙ্গা কিংবা মাহেলার মতো ব্যাটিং দানবের অনুপস্থিতি। ওদের টিমে অনেকগুলো পরিবর্তন আছে এবং অনেক সিনিয়র প্লেয়ার তাদের টিমেও নেই। তো আমাদের টিমে অনেকেই যে লাস্ট টাইম এসেছিলাম ওখানে 1-2 জন আমাদের বেস্ট যারা প্লেয়ার তারা খেলে নাই, তো তারাও আমাদের টিমে আছে। তো আমি বলবো ওভারঅল দুই টিমেরই অনেক সুযোগ আছে ভালো কিছু রেজাল্ট 5 দিনে বের করে নেওয়ার। একটু হলেও আত্মবিশ্বাস যোগায় যে না এই উইকেটে এবং এই টিমের সাথে খেলে আমরা ভালো খেলতে পেরেছিলাম। তো এটা একটা অনেক বড় মেন্টাল সাপোর্ট থাকে। বাট আমি আবার বলছি যে এটা একদমই টোটালি পুরো চেঞ্জ ওদের অ্যাটাক। আপনি যদি বলেন যে হেরা ছাড়া আমরা কিন্তু ওই টেস্টে আর কেউই এখন তাদের টিমে নেই। এদিকে ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে বাংলাদেশ যে এখন অনেক পরিণত, বিষয়টা বেশ ভালোই জানা শ্রীলঙ্কার। তাই এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক অবস্থানে লঙ্কান স্কিপার। ইটস গোইং টু বি আ চ্যালেঞ্জিং সিরিজ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেকটাই উন্নতি করেছে। ওদের দলে বেশ কজন বিশ্বমানের ক্রিকেটার আছে, তাই ওদের বিপক্ষে সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হবে। তবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। টেস্ট ক্রিকেটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধনটা হয়েছিল এখানেই। তারই রোমন্থন যদি আরো একবার হয় গলের এই স্পোর্টস ক্লাবে, তাহলে তো বলাই যায় ১৭তম টেস্টের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণাটা টাইগাররা পাবে এখান থেকেই। SM ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মুফতি হান্নানের সহযোগীদের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার পথে গাজীপুরের টঙ্গীতে প্রিজন ভ্যানে ককটেল হামলা, 1 জন আটক। IORA শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাকার্তায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় 8 জন নিহতের মামলায় বেগম জিয়া সহ 78 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। খাদ্য বান্ধব কর্মসূচিকে স্বচ্ছ করতেই 50 লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করে ওয়েবসাইটে তালিকা প্রকাশ। অনিয়ম ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান। এবং ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত। FU মিটের ভর্তি পরীক্ষা বাতিল। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।